উপলক্ষে আজকের এই উঠান বৈঠকের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত পদপ্রার্থী 11 দলীয় জোট ঢাকা নবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার নজরুল ইসলাম ভাই উপস্থিত আছেন। বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, জামায়াত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি তথা 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অত্র এলাকার আমার সেনাবদন মুরব্বী অনেকরাম এবং আমার মা ও বোনেরা, আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নবাবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি নবাবগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তথা 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষিপ্ত, দুঃখ প্রকাশ করছি, যদিও মাগরিবের আগে আপনাদের প্রোগ্রাম ছিল, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে এখানে আসতে দেরি হয়েছে নজরুল ভাইয়ের। তাই আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করে শেষ করব। আপনারা সকলেই জানেন এখানে একটি উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি, একটি মহৎ উদ্দেশ্য। দীর্ঘ 17টি বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। আমার রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আপনারা সকলে অবগত। আগামী 12 তারিখ আপনারা সেই ভোটের মাধ্যমে আপনারা স্বয়ংস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। 17টি বছর পর আপনারা মন খুলে সকলে এই কেন্দ্রে গিয়ে সকাল 1টা থেকে 4টা পর্যন্ত আপনাদের পছন্দ প্রার্থীকে ভোট দিবেন। আর আপনাদের সেই পছন্দের প্রার্থী আপনারা বেছে নেবেন সৎ, যোগ্য এবং ন্যায় নিষ্ঠাবান একজন প্রার্থী। আপনাদের মাঝে এসেছেন আপনাদের খেদমতের জন্য ব্যারিস্টার নজরুল ইসলাম ভাই। আপনারা জানেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। আগামী 12 তারিখ আপনারা সকলেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন ইনশাল্লাহ। আপনারা সকলে আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন তো ইনশাল্লাহ? আপনারা সকলেই দাঁড়িপাল্লা মার্কার আগামী 12 তারিখ ভোট দিয়ে ব্যারিস্টার নজরুল ভাইকে যদি সংসদ সদস্য হিসাবে ওই সংসদে পাঠাতে পারেন, তাহলে ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আমাদের এই নবাবগঞ্জ উপজেলা আপনারা দীর্ঘদিন দেখেছিলেন, সেই দরবেশ নামে একজন খ্যাতনামা সন্ত্রাসী ছিল, যার ক্যাডার বাহিনী দ্বারা এই নবাবগঞ্জ উপজেলায় আমরা ভোট দিতে পারিনি। আপনাদের এখন সময় এসেছে, আপনারা আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাবেন ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আগামী 12 তারিখ দুটো ভোট দিবেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে। আপনারা দেখেছেন 5ই আগস্ট এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে ওই স্বৈরশাসক হাসিনা রাতের ভোট দিনে করে সে রক্ত পিপাসু হাসিনা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। তার রান্না করা ভাত খেতে পারেনি তিনি। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা এই সৎযোগ্য নেতৃত্বের হাতে হাত মিলিয়ে 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা নবাবগঞ্জ 1 আসন থেকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, হায়ের পক্ষে ভোট দিবেন। 2টা ভোট আপনাদের হবে, 2টা ব্যালট আপনাদের কাছে থাকবে। একটা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, আপনি যাকে খুশি তাকে দিবেন। কিন্তু আরেকটা ভোট দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, সেখানে থাকবে হ্যাঁ এবং না ভোটের বিধান। সেখানে আপনি যদি দেশের সংস্কারের পক্ষে থাকেন, আগামী 50 বছরের জন্য আপনি দেশটা নিরাপদে রাখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার হায়ের পক্ষে ভোট দিবেন। আর নায়ের পক্ষে ভোট দিলে আপনি মন খুলে কথা বলতে পারবেন না, আপনার ইচ্ছা মতন ভোট দিতে পারবেন না। সেই হাসিনার মতো রাতের ভোট দিনে হবে, দিনের ভোট রাতে হবে। আপনারা কোন পক্ষে ভোট দেবেন? হায়ের পক্ষে দেবেন না নায়ের পক্ষে দেবেন? আমরা অবশ্যই 12 তারিখ আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
যাকে খুশি তাকে দেবেন, কিন্তু আপনারা হায়ের পক্ষে সবাই ভোট দেবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ, জামাত ইসলাম জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোমান ভাইকে। তো আমরা এই মুহূর্তে আমাদের চকসিংহরার সন্তান, আমাদের প্রিয় চাচা খুরশেদ আলম চাচাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে যদিও বক্তব্য দিছি, দু চারটা কথা বলছি, বেশি বলি নাই, দু চারটা কথা বলছি। আসলে আমরা বিগত যাদেরকে সংসদে নিচ্ছি বা দেখছি, আমরা কিন্তু ইদানিং একটা কথা পরিষ্কার ভুলে গেছি। সংসদে যাওয়ার পরে কি করব তা জানি না, কিন্তু ইদানিং আমরা ভুলে গেছি। সেটা হলো কি, আজ যদি ছাত্ররা আন্দোলন না করত, ওই তারেক জিয়ার মতো মানুষ ওই মঞ্চে থেকে বক্তব্য করতে পারতেন না। খালেদা জিয়ারও জেল খাটতে হতো। আজকে সে কথাটা কিন্তু ভুলেই গেছে। তাহলে পাশ করলে কি করতে পারে, কি করতে আপনাদের সবকিছু ভুলে যাবে ইনশাআল্লাহ। আমরা সেটা করতে দেব না। আমরা জামাত ইসলামে এক কথার মানুষ, আমরা কখনো দু নম্বর কথা পছন্দ করি না। তাই আমি আপনাদের কাছে সরাসরি একটা প্রস্তাব, সেটা হলো দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনারা অবশ্যই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নজরুল ভাইকে জয়যুক্ত করবেন তো ইনশাল্লাহ। আপনাদের কাছে এটা আশা করি ইনশাল্লাহ আপনাদের এই কেন্দ্রে নজরুল সাহেবকে পাশ করাবেন ইনশাল্লাহ। আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অবশ্যই জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া এবং অনুরোধ। আপনারা অবশ্যই ন্যায় এবং যোগ্যতা দেখে ভোট দেবেন। আমরা দেখি, আমরা জামাত ইসলামকে 5 বছর দেখি না, সমস্যাটা কোথায়? ভোট দিয়ে দেখি। আমরা দেখলাম না, আরো তো অনেকটাই দেখলাম। আমরা তাদেরকে একটু দেখি, আমাদের একটু সুযোগ দিবেন অবশ্যই। আপনাদের কাছে এটা আমাদের চাওয়া এবং দাবি। আমি আমার কথা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে সংসদে। জি ধন্যবাদ প্রিয় খুরশেদ আলম চাচাকে। তো আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি মাহবুব আলম সিয়াম ভাই আমাদের মধ্যে হাজির হয়েছেন। আজকের এই উঠান বৈঠক থেকে আমরা ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জি, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি মাহবুব আলম সিয়াম ভাই। বক্তব্য নিয়ে আসছেন মাহবুব আলম সিয়াম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নামা ইলাইনা লা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশের এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেই নির্বাচনে একটি ব্যতিক্রম ধর্মী
গণজোয়ার সারা বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা অবগত রয়েছি 2024 সালের 36শে জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের ফ্যাসিবাদ, দীর্ঘদিনের একটি জুলুমতন্ত্রের যেই চলমান ধারাবাহিকতা ছিল, দীর্ঘ 17 বছর পর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই ধারাবাহিকতা ভেঙে মুক্তিকামী মানুষ দেশের পরিবর্তন ঘটানোর জন্য দেশে একটি অস্থায়ী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছিল। সেই সরকারের নেতৃত্বে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় ঐক্য জোটের প্রার্থী ঢাকা 1 আসন, দোহার-নবাবগঞ্জ আসন, আপনারা যেই ভূমিতে বসবাস করেন, যেটা আপনাদের মাতৃভূমি, সেই দোহার-নবাবগঞ্জের 10 দল সমর্থিত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ভাই, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন এবং তিনি দীর্ঘদিন ইউরোপের জামাত ইসলামের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী তাকে এই দোহার-নবাবগঞ্জের মাটির এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, সকল ধরনের অন্যায় অনাচারকে এই ভূমি থেকে দূরীভূত করার জন্য, সকল ধরনের জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, মাদক কারবারি, যত ধরনের অন্যায় কাজ আছে, সকল অন্যায়কে এই ভূমি থেকে নিঃশেষ করার জন্য আমাদের ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে এখানে মনোনীত করা হয়েছে। আপনারা আজকে আমাদের ভাই এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের এই ঢাকার মধ্যে মূলত যে সমস্যাটা, এখানে অর্থনৈতিকভাবে আলহামদুলিল্লাহ সকলেই অধিকাংশ মানুষ আমরা স্বাবলম্বী, কিন্তু আমাদের এই এলাকা অনুন্নত কিংবা অসুন্দর থাকার অন্যতম প্রধানতম কারণ হচ্ছে এই এলাকার যারা নেতৃত্ব দিয়েছে, এই নেতৃত্ব দানকারী ব্যক্তিগুলো ব্যাপকভাবে দুর্নীতিপ্রবণ ছিল। আপনার সরকারি যে বাজেটগুলো আসতো, বাজেটগুলো ঠিক মতো রাস্তায় পড়তো না, রাস্তার খোয়া, রাস্তার ইটাগুলো তারা খেয়ে ফেলতো। সরকার বিভিন্ন কালভার্ট, ব্রিজে যেই বাজেটগুলো সরকারিভাবে অনুমোদন করা হয়, সেগুলো যথাস্থানে যথাযথভাবে ব্যয় হতো না, যেই কারণে পিচ ঢালাই দিয়ে যাওয়ার পরেই কিছুদিন পরেই দেখা যায় রাস্তাগুলো উঠে যায়, ভেঙে যায়, নানা ধরনের সমস্যায় মানুষের জর্জরিত থাকে বছর ভরেই। সুতরাং এই ভূমি থেকে যদি দুর্নীতি, অনাচার যদি দূরীকরণ করা যায়, তাহলে এই দোহার-নবাবগঞ্জের যে পরিবেশ, এই এলাকার মানুষের যেই অর্থনৈতিক অবস্থা, ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে অন্যতম উপজেলা হিসাবে, রোল মডেল হিসাবে দোহার-নবাবগঞ্জ উপজেলা নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। সুতরাং আপনাদের কাছে আকুতি আবেদন জানাচ্ছি, আমাদের ব্যারিস্টার নজরুল ইসলাম ভাই অত্যন্ত যোগ্য প্রার্থী। তার শিক্ষাগত যোগ্যতা যেমন, তার ছাত্র জীবনের এক বিশাল ক্যারিয়ার রয়েছে এবং তার পৃথিবীর বিভিন্ন দেশের পলিটিক্যাল ইতিহাস, বিভিন্ন দেশের কালচারাল ফোরামের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, যে কারণে তার বাংলাদেশের এই সোশ্যাল সামাজিক বন্ধনকে আরো শক্তভাবে, মজবুতভাবে গড়ে তুলে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে কিভাবে পৌঁছানো যায়, সেই পলিসি তার জানা আছে। আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে, আমরা 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে দোহার-নবাবগঞ্জের দাঁড়িপাল্লা প্রতীকে আমরা তাকে সমর্থন দেব। আরেকটি ভোট দেব হচ্ছে আমরা গণভোট, যেই ভোটটি হচ্ছে 54 বছরের যেই ফ্যাসিবাদ, পরিবারতন্ত্র এবং বাবার ছেলে প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে, এমপির ছেলে এমপি হবে, এমপির মেয়ে এমপি হবে, এই ধরনের কাঠামোটা বাংলাদেশ থেকে ভেঙে যাবে এই গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়। আমরা কি চাই না এই ধরনের পরিবারতন্ত্র, রাজতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করতে? ইনশাআল্লাহ আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেব এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য এই জোয়ার টেকনাফ থেকে তেতুলিয়া শুরু হয়েছে, সেই জোয়ারের সাথে আমরা সকলে সম্মিলিতভাবে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের এই দোহার-নবাবগঞ্জেও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই পরিবর্তনের সাথে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ প্রিয়া ভাইকে। তো আমরা শুনতে পেরেছি যে আরো মা বোন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, কিন্তু তারা আজকে সবে বরাতে রোজা রাখার কারণে তারা বাসায় চলে গেছেন ইফতার করার জন্য। তো সেই সকল মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা দুঃখ প্রকাশ করি আমাদের দেরি হওয়ার কারণে। তো এখন আর কাল বিলম্ব করব না, আমরা আমাদের আজকের এই উঠান বৈঠকের প্রধান অতিথি, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের ঢাকা 1 আসনের জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে এই মুহূর্তে আমরা আমাদের মাঝে কথা বলার জন্য অনুরোধ করছি। সবাই কি মনোযোগ আছে তো? জি, এই মুহূর্তে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা 1 আসনের এমপি প্রার্থী, জামাত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। الحمد لله الحمد لله الذي من علينا بنعمة الإسلام وجعلنا من خدام سنة نبيه المصطفى عليه الصلاة والسلام، والصلاة والسلام على صفوته من خلقه في خاتم أنبياء سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم। الحمد لله আজকের এই চক সিংহরা এই এলাকার ভাই এবং বোনদেরকে নিয়ে আয়োজিত এই উঠান বৈঠকের সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার শ্রদ্ধাভাজন এলাকার মুরব্বীগণ, এবং বিশেষ করে এখানে আমার হাজী ফজল ভাই আছেন, হজরত আলী ভাই সহ যারা অন্যান্য গুরুত্বপূর্ণ মুরব্বীরা এখানে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। তার পাশাপাশি এখানে আমাদের অনেক ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত আশার দিক। আমার বন্ধুকে দেখতে পাচ্ছি, কিশোরদেরকে দেখতে পাচ্ছি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো জানতাম চক সিংহরার লোকজন অনেক কি উচ্চ কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ, কিন্তু সালামের উত্তর দেবে দিলেন, আমি তো হতাশ হয়ে যাচ্ছি। তা আমাকে হতাশ করবেন আপনারা? আচ্ছা, আবার সালাম দিচ্ছি। সালাম দেওয়া সুন্নাহ আর উত্তরটা দেওয়া কি ওয়াজিব, এবং আরো সুন্দর হয়ে দিতে হবে। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ওয়েল ডান। ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে এইভাবে সোচ্চার আমরা থাকবো, ঠিক আছে? আমরা আমাদের বলিষ্ঠ প্রতিবাদ অব্যাহত রাখবো। প্রিয় ভাই আমার বোনেরা, আমরা এমন এক সময় দাঁড়িয়েছি আপনাদের সামনে যখন বাংলাদেশ এক সংকট সন্ধিক্ষণ পার করছে। আজকে আমরা ওয়েট করছি 12ই ফেব্রুয়ারি একটা ইলেকশন হবে, তাই না? জাতীয় ইলেকশন, এবং সেই ইলেকশনের মাধ্যমেই মূলত বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, সে রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা এলাকায়, প্রতিটা জনপদে আজকে মুক্তিকামী মানুষ, মজলুম মানবতা, বাংলাদেশের 18 কোটি মানুষ একটা পরিবর্তনের অপেক্ষায় অপেক্ষমান। তার একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য তার উন্মুখ হয়ে বসে আছে, এবং তারা বিগত 54 বছরে বাংলাদেশে যা দেখেছে তা সেই নৈরাজ্য থেকে, সেই দুঃশাসন থেকে, সেই অপকর্ম থেকে, হত্যা, খুন, গুমের সয়লাব থেকে, দুর্নীতির মাধ্যমে দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে একটা পরিবর্তন চায়, ঠিক না? এবং সেই পরিবর্তন অবশ্যই বাংলাদেশের জন্য অনিবার্য, সেই পরিবর্তন বাংলাদেশের জন্য অপরিহার্য, সেই পরিবর্তন বাংলাদেশে অবশ্যই আসতে হবে। এই পরিবর্তন ছাড়া আমাদের আর কোন উপায় আছে? কোন উপায় নাই। এই পরিবর্তন আমাকে আনতেই হবে। আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা যদি একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা যদি একটা ইচ্ছাপূর্ণ বাংলাদেশ চাই, আমরা যদি নৈরাজ্য মুক্ত একটা বাংলাদেশ চাই,
তাহলে অবশ্যই আমাদেরকে পরিবর্তন আনতে হবে, এবং এই পরিবর্তন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। আজকে আমরা যদি এই পরিবর্তন আনতে ব্যর্থ হই, কোনো কারণে পরিবর্তনের সুযোগ যদি আমাদের হাত ছাড়া হয়, তাহলে এই সুযোগ আবারও আগামী 100 বছরে আসবে কিনা সন্দেহান। এবং এই সুযোগকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে না পারি, ভাইয়েরা বোনেরা আপনারা জেনে রাখুন, আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে মহা দুর্যোগের ঘনঘটা অপেক্ষা করছে। আমরা এই পরিবর্তন যদি আনতে পারি, বাংলাদেশ 100 বছর এগিয়ে যাবে। আর এই পরিবর্তন যদি আনতে ব্যর্থ হই, বাংলাদেশ আরো 100 বছর পিছিয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা পরিবর্তনের যে লড়াই শুরু করেছি 12 ফেব্রুয়ারিতে পরিবর্তনের পক্ষে শক্তিকে ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ কি করব, পরিবর্তনকে নিশ্চিত করব। এবং সেই পরিবর্তন হচ্ছে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করা। সেই পরিবর্তনটা হচ্ছে এমন একটা দেশ, এমন একটা শাসন ব্যবস্থা এখানে কায়েম করা, যেখানে সবাই সুখে শান্তিতে থাকবে, সবাই স্বস্তিতে থাকবে। একটা ইচ্ছাপূর্ণ দেশ আমরা কায়েম করতে চাই, যেখানে মায়েরা বোনেরা তাদের সর্বোচ্চ সুরক্ষা পাবে। রাতের গভীরে অন্ধকারে একজন মহিলা রাজপথে হেঁটে যাবে, তার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমরা এমন একটা দেশ চাই, যেই দেশটা আমাদের দেশেরই সেই রাজনৈতিক নেতৃত্বের ছত্র ছায়ায় যে মাদকের সয়লাভ চলছে, সেই মাদক আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। এমন একটা পরিবর্তন চাই যে মাদকের হাত থেকে আমার দেশ এবং জাতি পরিবারগুলো রক্ষা পাবে। এমন একটা দেশ চাই যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, যেখানে কোনো নৈরাজ্য থাকবে না, যেখানে কোনো জুলুম থাকবে না, যেখানে মজলুমের কান্নায়, প্রিয় ভাই আমার, মজলুমের কান্না দিয়ে তাদের চোখ ভাসিয়ে দেবে না। এমন একটা দেশ চাই যেখানে অন্যায় ভাবে আপনার বিজনেসে, আপনার বাড়িঘর নির্মাণে, আপনার জায়গা নির্মাণে, জায়গা কিনতে সকল ক্ষেত্রে আজকে চাঁদাবাজদের যে চরম দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য থাকবে না। এমন একটা দেশ চাই যেখানে ভূমিদস্যুতা থাকবে না, যেখানে দুর্বলের উপরে সবলের জুলুম থাকবে না। এমন একটা দেশ চাই যেখানে আমাদের মায়েরা বোনেরা তার যুবতী সন্তান, তার যুবক ছেলেটাকে ইউনিভার্সিটিতে বাইরে পাঠিয়ে তারা মহা চিন্তায় থাকবে না। এমন একটা দেশ চাই যেখানে আমার মায়েরা তার মর্যাদা পাবে, বোনেরা তার সত্যিকার মর্যাদা পাবে, ভাইরা তার ন্যায্য অধিকার পাবে। এমন একটা দেশ চাই যেখানে আমার দেশের প্রিয় ছাত্রছাত্রীরা তারা পড়ালেখা শেষ করে বেকারত্বের সার্টিফিকেট পাবে না, তারা পড়ালেখা শেষ করবে এবং সাথে সাথে তাদের জন্য একটা জব, একটা চাকরির নিশ্চয়তা থাকবে। এমন একটা দেশ চাই যেখানে যুবকদের বেকারত্বের সেই গ্লানি পোহাতে হবে না, এবং সেই বেকার হাতগুলোকে আমরা প্রয়োজনীয় স্কিল এক্সপার্টিস দিয়ে একটা কর্মক্ষম হাতে পরিণত করব। এমন একটা দেশ চাই যেখানে আমাদের মায়েরা যারা যোগ্যতা রাখেন, যারা একটু কাজ করতে চান, ইনকাম করতে চান, পরিবারকে হেল্প করার জন্য, তাদেরকে যথাযথ ট্রেনিং এর মাধ্যমে একটা সম্মানজনক পেশা যাতে আমরা দিতে পারি। এমন একটা দেশ চাই যেখানে দুর্নীতির মাধ্যমে কোনো অসাধু রাজনৈতিক নেতৃবৃন্দ, অসাধু কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুপাট করে এই দেশ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এমন একটা দেশ চাই যেখানে নেতৃবৃন্দ জনগণের আমানতের টাকাকে, রাষ্ট্রের টাকাকে নিজের টাকা মনে করবে না। এমন একটা দেশ চাই যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যস্ত থাকবে না। এমন একটা দেশ চাই যেখানে, প্রিয় ভাই আমার দেশের যাদেরকে আমরা বিভিন্ন সময়ে, যে 54 বছরে আমরা ভোটের মাধ্যমে অথবা ভোট ছাড়া, দিনের ভোটে অথবা রাতের ভোটে, সে ব্যালট ডাকাতের মাধ্যমে যেভাবে হোক যারা ক্ষমতায় গিয়ে এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, আমার দেশকে ক্ষত বিক্ষত করেছে,
হাজার হাজার টাকা বিদেশে পাচার করে তারা হোটেল মোটেল তৈরি করেছে, বেগম পাড়া তৈরি করেছে। একজন এমপি সে লন্ডনে 360টা বাড়ি কিনেছে। এটা কার টাকা? কার টাকা? এটা জনগণের টাকা, আমার টাকা, আপনার টাকা, আমাদের সবার টাকা। এইভাবে প্রিয় ভাই আমার, এমন একটা দেশ চাই এই ধরনের চুরি, এই ধরনের দুর্নীতির যেখানে চির কবর রচনা হবে। এমন একটা দেশ চাই, ঢাকার এত কাছাকাছি দোহা নবাবগঞ্জ, রাস্তাঘাটে আজকে হাঁটা যায় না। আমার মা বোনদের ভাইদের কষ্টের সীমা নাই। বর্ষাকালে তারা কি করেন? বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে কষ্ট হয়, রোড ঘাট এমন দুরবস্থা হয় যেখানে নর্মাল যানবাহন থেকে শুরু করে আমরা হেঁটেও সেই রুট ঘাট পাড়ি দিতে অত্যন্ত কষ্ট হয়। এমন একটা আজকে অবস্থা তৈরি হয়েছে, জলবদ্ধতা সব জায়গায়। আজকে শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা, আমি দোহা নবগঞ্জের অলমোস্ট সকল প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। ভালো ভালো স্কুলগুলোতে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, কলেজগুলোতে গিয়েছি। আমি সেই মক্ত কৌমি মাদ্রাসা থেকে সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি এবং শিক্ষার যে মান, বিশ্বাস করুন, আমি পৃথিবীর অনেকগুলো দেশে গিয়েছি, তাদের প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজগুলো, স্কুলগুলো দেখার সুযোগ হয়েছে। সেই শিক্ষার মানের সাথে যদি আমার দোহা নবগঞ্জ তথা বাংলাদেশের শিক্ষার তুলনা করি, তাহলে সেই পার্থক্যটা হলো আসমান এবং কিন্তু আমাদের এই ব্রেইন গুলোকে আমরা কাজে লাগাতে পারছি না। আমার দেশের সন্তানেরা যারা মিডল ইস্টে যায়, আমি খুবই কষ্ট হয় যে পরিমাণ কষ্ট তারা করে, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য টাকা পাঠায়, অত্যন্ত কষ্টকর কাজ করে, অনেক সময় দেয়, কিন্তু বেতন পায় অনেক একেবারেই কম। আজকে তাদের নিয়ে চিন্তা করার কেউ নাই, আমার সেই প্রবাসী ভাইদের নিয়ে চিন্তা করার কেউ নাই। আমি যখন যাই সেখানে প্রবাসের বিভিন্ন মিডল ইস্টের দেশগুলো, তাদের কাজ দেখে, তাদের অবস্থা দেখে আমি তাকিয়ে থাকি এবং অনেক সময় আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যায়, চোখে কান্না চলে আসে এবং তাদের যে করুণ অবস্থা, রিয়েলি সেগুলো দেখার মতো কেউ নাই। আজকে এমন একটা দরদি নেতা দরকার যারা আমার এই দোহা নবাবগঞ্জের যুবকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্কিল করে ভালো জব যাতে তারা করতে পারে, ভালো চাকরি যাতে করতে পারে, অল্প সময় দিয়ে অধিক বেতন যাতে তারা পেতে পারে, এই ব্যবস্থা করতে হবে। কিন্তু তাদের সেই প্রয়োজনটা দেখার কেউ নাই। আজকে স্বাস্থ্যের কথা যদি বলি, মেডিকেল কথা বলি, যদি হসপিটাল কথা বলি, দোহা নবাবগঞ্জে শুধু ভোটারে হচ্ছে 5.5 লক্ষের উপরে। কিন্তু এমন একটা হসপিটাল বলতে পারবেন যেখানে আপনার সবাইকে নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারবেন? আছে? সবাইকে ঢাকায় দৌড়াতে হয় এবং এত কাছাকাছি একটা, ঢাকার এত কাছাকাছি দুইটা উপজেলা, আজকে চিকিৎসা ব্যবস্থার অত্যন্ত করুণ অবস্থা। দুইটা সরকারি হসপিটাল আছে, 50 সিট করে, 50 বেড করে, সেখানে খুব অপ্রতুল ব্যবস্থা এবং খাদ্যের মান অত্যন্ত খারাপ এবং সেইটাও দেখার কেউ নাই। এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, ন্যায্য অধিকারগুলো পেতে গেলেও দালালদের চরম দৌরাত্ম আমরা দেখতে পাই না। এইটা হলো অত্যন্ত দুঃখজনক। আমরা ইনশাল্লাহ এমন একটা ব্যবস্থা নিতে চাই, সরকারের সমস্ত সুযোগ সুবিধা উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি হ্যাসল, উইদাউট এনি স্ট্রাগল আপনারা যদি পেতে পারেন, কোন রকম স্ট্রাগল ছাড়াই সরাসরি আপনাদের সেই সুবিধা যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সমস্ত এই ধরনের সেবার ক্ষেত্রে যে কোনো ধরনের দৌরাত্মকে আমরা চিরকবর দেব ইনশাআল্লাহ। এমন একটা দেশ চাই, এমন একটা সমাজ চাই প্রিয় ভাই আমার, যেখানে আমার দেশের সন্তানেরা এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হবে, তারা যখন বড় হবে পৃথিবীর, তারা যখন ডিগ্রি অর্জন করবে, পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তারা ইজিলি কম্পিটিশন করে অনেক ভালো করবে। এমন একটা দেশ চাই আমার দেশের সন্তানরা যেখানে নিত্য নতুন আবিষ্কার দিয়ে পৃথিবীকে তাক লাগিয়ে দিবে। চাই না আমরা একটু? চাই কিনা? ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার, এমন একটা দেশ যদি আমরা পেতে চাই, সেই স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশের জন্য 71 আমাদের ভাইরা জীবন দিয়েছেন, যে স্বপ্নের বাংলাদেশের জন্য আজকে 24শে জুলাইয়ের আগ পর্যন্ত অনেকে জীবন দিয়েছেন, এবং 24-এর যে গণ অভ্যুত্থান, সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার দেশের প্রায় 2000-এর মতো ছাত্র ছাত্রী
যুবক যুবতী তারা কি করেছেন? জীবন দিয়েছেন। প্রায় 40,000-এর মতো পঙ্গুত্ব বরণ করেছেন। এখনো হাসপাতালের বেডগুলোতে তারা কাতরাচ্ছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। একটা মাত্র কারণ, একটা মাত্র রিজন, তারা বৈষম্যের চির কবর রচনা করতে চেয়েছেন। তারা চেয়েছেন একটা সুন্দর নতুন বাংলাদেশ, যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেখানে নৈরাজ্য থাকবে না, যেখানে সবার জন্য সুযোগ সুবিধা থাকবে। একটা ইনক্লুসিভ বাংলাদেশ, যেই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান মিলে সবাই এই বাংলাদেশকে নিজের দেশ মনে করবে। সবাই এই বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে হাতে হাত রেখে এই বাংলাদেশকে গড়ে তুলবে। এই সুন্দর, অনন্য সুন্দর একটা বাংলাদেশ, একটা আলো ঝলমলো বাংলাদেশ, একটা অনুপম অনবদ্য এক বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণের জন্যই তারা জীবন দিয়েছে। দিয়েছে কিনা প্রিয় ভাই আমার? আজকে আমরা অবশ্যই যে পরিবর্তনের জন্য লড়াই করছি, সেই পরিবর্তনের জন্য লড়াই হচ্ছে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করা, তাদের স্বপ্নের মতো করে এক নতুন বাংলাদেশ গড়ে তোলা। ইনশাআল্লাহ সেই নতুন বাংলাদেশের জন্য যে লড়াই শুরু হয়েছে, আপনার সেই লড়াইয়ে সামিল থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের বিজয় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশকে নির্মাণের জন্য, নতুন ভাবে গড়ার জন্য যে লড়াই, সেই লড়াই এক মুহূর্তের জন্য থামবে না। আমাদের উসমান হাদিরা জীবন দিয়েছে একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটা শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজকে যারা দেশীয় আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে, তারা মনে করেছে উসমান হাদিকে কাপুরুষের মতো গুলি করে হত্যা করে আজাদির যে লড়াই, ইনসাফের যে লড়াই, শান্তির যে লড়াই, সুন্দর বাংলাদেশ গড়ার যে লড়াই, সেই লড়াইকে বন্ধ করবে। আমরা ভেরি ক্লিয়ারলি বলতে চাই, উসমান হাদিকে হত্যা করা যায়, তাদের মিশনকে বন্ধ করা যায় না, তাদের আজাদির লড়াইকে বন্ধ করা যাবে না। আজকে উসমান হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ উসমান হাদি আজকে ঘরে ঘরে জন্ম নিয়েছে। ইনশাআল্লাহ আমাদের আজাদির লড়াই চলতেই থাকবে যতদিন না বাংলাদেশ সম্পূর্ণভাবে মুক্ত হবে, যতদিন না বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যতদিন না একটা শান্তিপূর্ণ, একটা সুন্দর, একটা সাম্যের উপর ভিত্তি করে একটা অনুপম সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। এবং সেই চক্রান্তকারীদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, উসমান হাদিদেরকে হত্যা করা যায়, তাদেরকে পরাজিত করা যায় না। ইনশাআল্লাহ বাংলাদেশ পরাজিত হবে না, বাংলাদেশ কারো কাছে বচ্ছতা স্বীকার করবে না, কোন আধিপত্যবাদী শক্তি আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আমরা অপরাজেয়, আমরা অপ্রতিহত, আমরা অপ্রতিরোধ্য। আমাদের লড়াই চলছে, চলবে। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ নির্মাণের যে লড়াই, ইনশাআল্লাহ চূড়ান্তভাবে সেটা বিজয় হবেই। প্রিয় ভাই আমার, বোনেরা আমার, সেই বিজয়ের লড়াইয়ে বাংলাদেশকে মুক্ত, সুন্দরভাবে, নতুনভাবে গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা সবাই সামিল থাকবেন তো ইনশাআল্লাহ? এবং কই আপনারা তো সবাই বলছেন না, সবাই থাকবেন? হাত তুলে দেখান সবাই। ইনশাআল্লাহ বাংলাদেশকে নতুন ভাবে গড়ার যে লড়াই, সবাই লড়াই সামিল হবেন। এবং তারই প্রথম পদক্ষেপ হচ্ছে 12ই ফেব্রুয়ারি ইলেকশন। ইনশাআল্লাহ সেই ইলেকশনে আপনারা পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। আর কোন প্রতীকে ভোট দেবেন? আসতে কেন? আরো জোরে বলেন, কোন প্রতীক? দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন এবং তাকে বিজয় করতেই হবে। ভোট অত্যন্ত পবিত্র একটা আমানত, আপনাকে অবশ্যই অবশ্যই যথাযোগ্য জায়গায় সেই ভোটটা দিতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমার আমানতকে তুমি যথাযোগ্য জায়গায় দিবে। এবং পৃথিবীর সমস্ত স্কলাররা একটা বিষয় অত্যন্ত ক্লিয়ারলি বলেন যে ভোট একটা যেটা পবিত্র আমানত, আপনার এই আমানত যদি এই ভোটের মাধ্যমে কোনো ভালো লোক, কোনো সৎ লোক যদি নির্বাচিত হয়, সে যত ভালো কাজ করবে সেটা আপনার আমলনামায় যোগ হবে। কিন্তু আপনার ভোটের মাধ্যমে এমন কোন গ্রুপ বা গোষ্ঠী যদি নির্বাচিত হয় যারা অসৎ, যারা দেশ এবং জাতির বিরুদ্ধে কাজ করবে, যারা নিজের আখের গোছাবে, অন্যায় করবে, জুলুম করবে, যতগুলো গুনাহ সে করবে, সব গুনার একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। এই জন্য প্রিয় ভাই আমার, আজকে আপনাদেরকে এই ব্যাপারে শপথ নিতে হবে এবং আল্লাহর সেই কোরআনের সেই নির্দেশটা মনে রাখতে হবে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা পরস্পর একে অপরের সহযোগী হয়ে যাও সৎ কাজের ক্ষেত্রে,
ক্ষুধাবিরতার কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে একে অপরের সহযোগী হয়ে যাও। কোন অন্যায় কাজে, গুনাহের কাজে তোমরা একে অপরের সহযোগী হইও না। প্রিয় ভাই আমার, আজকে তাই সত্যের পক্ষে আমাদের দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবই, আমাদের আওয়াজকে কেউ স্তব্ধ করতে পারবে না। আর সবসময় আমি যেটা বলছি সেটা হচ্ছে, ভোট দিতে আপনার সময় লাগবে কতক্ষণ? মাত্র 1 মিনিটের মতো সময় লাগবে। কিন্তু এই ভোটটা যদি আমি যথাযোগ্য জায়গায় যোগ্য পাত্রে না দেই, তাহলে এইটার যে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে কত বছর? 5 বছর। সুতরাং 1 মিনিটের এই সিদ্ধান্ত অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত নিতে যাতে আমরা ভুল না করি। সবশেষে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আজকে বাংলাদেশ সহ এবং বিশেষ করে দোহা নবাবগঞ্জে আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে আমরা মেসিভ গণজোয়ার দেখতে পাচ্ছি। একেবারে সব জায়গায় আলহামদুলিল্লাহ গণজোয়ার, মানুষ ভোট দেওয়ার জন্য নীরবে তারা উদ্গ্রীব হয়ে বসে আছে। আর তার পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি কিছু চক্রান্ত ষড়যন্ত্রের কথা। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের ভোটের অধিকার আমরা প্রয়োগ করব। এই ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কেউ যদি বাধা দিতে আসে, আমরা সেটাকে বরদাস্ত করব না। ইনশাআল্লাহ আমরা সেটাকে বরদাস্ত করব না। আমরা নিজেরা সন্ত্রাস করব না, কিন্তু কোন সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দিব না। আমরা নিজেরা কোন রকম সেখানে ভোট ডাকাতি হতে দিব না। এবং কেউ যদি এই কাজ করতে আসেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই মারাত্মক পরিণতি বহন করার জন্য। এই জন্য মায়েরা, বোনেরা, আপনারা সবাই অত্যন্ত সাহসিকতার সাথে ইনশাআল্লাহ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ভোটার হয়েছে, যাতে নট এ সিঙ্গেল পার্সন, কেউ যাতে ভোট দেয়া থেকে বিরত না থাকে। কারণ এই যে ভোট, এটা কিন্তু বিগত 54 বছরের চেয়ে সম্পূর্ণ পৃথক একটা ভোট। এই ভোট হচ্ছে বাংলাদেশের ফিউচারের, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের ভোট। এই ভোট হচ্ছে বাংলাদেশকে নতুন করে গড়ার ভোট। এই ভোট হচ্ছে বাংলাদেশের ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠার ভোট। এবং এখানে একটা গণভোট আছে, যেখানে আপনাদেরকে হাতে দিতে হবে। এই ভোট যদি আপনারা দেন, বাংলাদেশটা পার্মানেন্টলি ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে একটা মেসিভ পরিবর্তন হবে, যেই পরিবর্তনটা আমার জন্য, আপনার জন্য, আগামী প্রজন্মের জন্য, আগামী 100 বছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কিনা? এই জন্য এই ভোট কখনোই মিস করা যাবে না। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।